সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি বিশ্বজিৎ রায়, সিনিয়র শিক্ষক, চারি উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, অধ্যায় তৃতীয়। অধ্যায়ের নাম পদার্থের গঠন। আজকের পাঠ হচ্ছে সংকেত, পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল। পাঠ শেষে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে সংকেত ও পরমাণুর ভেতরের কণা ব্যাখ্যা করতে পারবে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবে, পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের বর্ণনা করতে পারবে, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা ব্যাখ্যা করতে পারবে। চলো এবার আমরা সংকেত সম্পর্কে জানি। হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করতে হয়, যার অর্থ হলো একটি হাইড্রোজেনের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। নিচে কয়েকটি অণুর সংকেত দেখানো হলো, দেখো এখানে পাশের টেবিলের মধ্যে। যেমন অণুর নাম হচ্ছে নাইট্রোজেন, সংকেত N2, অ্যামোনিয়া NH3, ক্লোরিন Cl2, সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এবার দেখো পরমাণুর ভেতরের কণা। পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। এই তিনটি কণিকার মধ্যে ইলেকট্রনটা কি সেটা আমরা জানবো এখন। ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার আদান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। এই আদানের পরিমাণ -1.60 × 10⁻19 কুলম। একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক আদান -1 ধরা হয় এবং এর ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম, তাই আপেক্ষিক ভর 0 ধরা হয়। এবার যেটা জানবো সেটা হচ্ছে প্রোটন সম্পর্কে আমরা জানবো। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আদান ধনাত্মক বা পজিটিভ। এই আদানের পরিমাণ +1.60 × 10⁻19 কুলম। একে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আদান +1 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। একটু লক্ষ্য করো, আবার দেখো। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আদান ধনাত্মক বা পজিটিভ। এই আদানের পরিমাণ +1.60 × 10⁻19 কুলম। একে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আদান +1 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। একটি চার্টের মধ্যে এই তিনটি মূল কণিকার প্রতীক, আদান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আদান, আপেক্ষিক ভর দেওয়া হয়েছে। দেখো প্রথমে আমরা ইলেকট্রনটা একটু দেখি। ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই। এর প্রকৃত আদান বা চার্জ হচ্ছে -1.60 × 10⁻19 কুলম। প্রকৃত ভর হচ্ছে 9.110 × 10⁻28 গ্রাম। আপেক্ষিক আদান হচ্ছে -1, আপেক্ষিক ভর হচ্ছে 0। ঠিক একইভাবে প্রোটনের প্রতীক হচ্ছে পি। প্রকৃত আদান বা চার্জ হচ্ছে +1.60 × 10⁻19 কুলম। প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আদান হচ্ছে +1, আপেক্ষিক ভর হচ্ছে 1। ঠিক একইভাবে নিউট্রনের প্রতীক হচ্ছে এন। এখানে প্রকৃত আদান বা চার্জ হচ্ছে 0। প্রকৃত ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। আপেক্ষিক আদান হচ্ছে 0, আপেক্ষিক ভর হচ্ছে 1। এবার আমরা দেখো নিউট্রন সম্পর্কে একটু জেনে নিই। নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা, যার কোনো আদান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে। একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউট্রনের আপেক্ষিক আদান 0 আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। একটু ভালো করে জেনে নিই। এই ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক হচ্ছে পি এবং নিউট্রনের প্রতীক হচ্ছে কি এন।
ইলেকট্রন হচ্ছে তোমার ঋণাত্মক আধানযুক্ত, আর তোমার প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। এই জিনিসটা আমরা মনে রাখব। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়াম এর একটি পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে ওই পরমাণুটি হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটি ফ্লোরিন। অর্থাৎ পারমাণবিক সংখ্যায় কোনো পরমাণুর আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে Z দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। সোডিয়ামের ভর সংখ্যা হলো 23 এবং এর প্রোটন সংখ্যা 11। এর নিউট্রন সংখ্যা কী হবে? তাহলে 23 তোমার 23 - 11 অর্থাৎ ইকুয়াল 12। অর্থাৎ ভর সংখ্যা থেকে তোমার প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা কী পাবো? নিউট্রন সংখ্যা পাবো। কোনো পরমাণুর সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয়। পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপরের দিকে লেখা হয়। যেমন সোডিয়াম পরমাণুর প্রতীক Na, এর পারমাণবিক সংখ্যা 11। এই যে সোডিয়াম Na এর প্রতীকের বাম পাশে নিচে লেখা হয়েছে 11টা, এবং ভর সংখ্যা 23, সেটা সোডিয়াম প্রতীকের বাম পাশে উপরে লেখা হয়েছে 23। এটাকে এভাবে প্রকাশ করা হয়। দেখো এবার 23টাকে কি ভর সংখ্যা দ্বারা ভর সংখ্যার প্রতীক এ, এবং এখানে পারমাণবিক সংখ্যা 11, বা এটাকে আমরা কি পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, এটার প্রতীক হচ্ছে Z। একটা ছক আকার আমরা দেখো মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। যেমন এখানে মৌলের প্রতীক হাইড্রোজেন আছে, এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা Z হচ্ছে 1, ভর সংখ্যা এ হচ্ছে 1, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, নিউট্রন সংখ্যা হবে A - Z, অর্থাৎ ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তাহলে 1 থেকে 1 চলে গেলে 0। সংক্ষিপ্ত প্রকাশ দেখো H প্রতীক, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এর বাম পাশে আমরা নিচে লিখব পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এবং বাম পাশে উপরে লিখবো আমরা কি ভর সংখ্যা, এখানে 1 দেওয়া হয়েছে। এরপরে দেখো হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4, এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 4 থেকে 2 চলে গেলে কত? এখানে ভর সংখ্যা 4 এবং ইলেকট্রন সংখ্যা 2, 4 থেকে 2 চলে গেলে 2, নিউট্রন সংখ্যা 2। আর একে সংক্ষিপ্তভাবে প্রকাশ করলে কি হয়? প্রথমে আমরা হিলিয়ামের Hc প্রতীকটা লিখব, তারপর এর বাম পাশে নিচে দেব প্রোটন সংখ্যা 2, এবং বাম পাশে উপরে লিখব তোমার ভর সংখ্যা 4। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। মডেলটি এরকম, অর্থাৎ এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি বলেন পরমাণু একটি কেন্দ্র আছে, পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। তৃতীয়ত, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। চতুর্থত,
ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেই রকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন। তিনিই সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল। সেগুলো হলো, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার বা ব্যাসার্ধ ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। 2 হচ্ছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আদান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। 3, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা ও মডেল দেওয়া হয়নি। 4, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে, যা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। পাশে চিত্র আকারে এটি দেখানো হয়েছে যে ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হচ্ছে। এবার বিজ্ঞানী বোর একটি পরমাণু সম্পর্কে মডেল প্রদান করেন। আমরা এখন জানব বোর পরমাণু মডেল সম্পর্কে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেলের মতবাদগুলো এরকম। প্রথম হচ্ছে, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথ বা শেল, এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়, n = 1, 2, 3, 4 ইত্যাদি। অন্যভাবে বলা যায়, n = 1 হলে k প্রধান শক্তিস্তর, n = 2 হলে l প্রধান শক্তিস্তর, n = 3 হলে m প্রধান শক্তিস্তর, n = 4 হলে n প্রধান শক্তিস্তর ইত্যাদি। দ্বিতীয়ত, বোর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে mvr = nh/2π। এখানে দেখো m হচ্ছে ইলেকট্রনের ভর, তোমার ভরটা এখানে ফিক্সড নির্দিষ্ট 9.11 × 10⁻31 কেজি। আর হচ্ছে ইলেকট্রনের ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তিস্তরে ঘুরবে তার ব্যাসার্ধ আর ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তিস্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি। আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এইচ এর মান নির্দিষ্ট, এটা যেহেতু ধ্রুবরাশি কনস্ট্যান্ট, এটা নির্দিষ্ট, এটার মান হচ্ছে 6.626 × 10⁻34 m² kg/s। n হচ্ছে প্রধান শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 1, 2, 3 ইত্যাদি। এখানে যে শক্তিস্তরের n এর মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর এবং যে শক্তিস্তরের n এর মান বেশি সেই শক্তিস্তর উচ্চ শক্তিস্তর হিসেবে পরিচিত। দেখো এবার তৃতীয়ত, কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না।
তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। দেখো, এই যে নিম্ন শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে কি হচ্ছে, তোমার উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসার ক্ষেত্রে শক্তি শোষিত হচ্ছে। আর যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণও নির্ণয় করা যায়। তাহলে আমরা একটু এখানে মডেলে দেখি যে এই যে উচ্চ শক্তি স্তর থেকে তোমার নিম্ন শক্তি স্তরে, এই যে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যাচ্ছে, তাই এখানে শক্তি কি হচ্ছে, বিকিরিত হচ্ছে, অর্থাৎ শক্তি নির্গত হচ্ছে। এই যে এখানে শক্তি তোমার দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরের দিকে যাচ্ছে বিধায় শক্তি নির্গত হচ্ছে বা বিকৃত হচ্ছে। আর এখানে পাশের চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের দিকে ইলেকট্রন যাচ্ছে বিধায় এখানে শক্তি কি হচ্ছে, শোষিত হচ্ছে। আর এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ নির্ণয় করা যায়। সেই শোষিত বা বিকৃত শক্তি পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। দেখো এখানে সি হচ্ছে আলোর বেগ, এটার মান হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1। তোমার নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, এর একক হচ্ছে এস ইনভার্স বা হার্টস। আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য, এর একক হচ্ছে মিটার। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রা সৃষ্টি হয়। এবার আমরা যা জানবো সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলোও তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করা যায়। আসো এবার আমরা বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে জানি। বোর মডেলেরও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। এই যে এতক্ষণ আমি তোমাদেরকে পাঠ দিয়েছি, এই পাঠের প্রেক্ষিতে আমি তোমাদেরকে সহজ কিছু প্রশ্ন করব। আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তোমরা চেষ্টা করো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পরমাণু কয়টি কণা দ্বারা গঠিত? হ্যাঁ, তোমরা এটি জানো
যে পরমাণু তিনটি মৌলিক কণিকা দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের আদানের পরিমাণ কত কুলম্ব? হ্যাঁ, তোমরা জেনেছ যে ইলেকট্রনের প্রকৃত আদানের পরিমাণ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রোটনের আদানের পরিমাণ কত কুলম্ব? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই একটি চার্ট আমরা দেখিয়েছি, তোমরা দেখেছো। সে প্রেক্ষিতে তোমরা বলতে পারো যে প্রোটনের প্রকৃত আদানের পরিমাণ হচ্ছে +1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার বলো তো দেখি কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ পরিমাণ নির্ণয়ের সূত্র কি? আমি তোমাদেরকে বোর পরমাণু মডেলের ব্যাখ্যা দিতে গিয়ে সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে mvr = nh/2π। সর্বশেষ প্রশ্ন তোমাদের কাছে আমার, সেই প্রশ্নটি হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ নির্ণয়ের সূত্র কি? বলার চেষ্টা করো সবাই, একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, সেই শোষিত বা বিকৃত শক্তি পরিমাণ নির্ণয়ের সূত্রটি হচ্ছে hν = hc/λ। তোমাদের একটি বাড়ির কাজ রেখেছি আমি, সেই বাড়ির কাজটি তোমরা লিখে নাও। বোর পরমাণু মডেলের মতবাদগুলো ব্যাখ্যা করো।